বলবো ভাইয়া এটা কিন্তু একদম ক্লাসের শেষের আগের ক্লাসটা। এর আগে 5টা লেকচারে যা বুঝানোর বুঝায় ফেলছি। আজকে আমি নতুন কিচ্ছু বুঝাবো না, জাস্ট কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে? সো তোমাদের জন্য বেটার হয় যদি তুমি দ্বিপদী বিস্তৃতি সম্বন্ধে আগে আইডিয়া থাকে তাহলে তুমি ক্লাসটা করো। আদারওয়াইজ তোমাকে আমি বলবো এই লেকচারগুলো সিরিয়াল মেইনটেইন করে করো। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে আগাও যাতে করে তোমার জন্য বুঝাটা সহজ হয়। ঠিক আছে? যেকোনো কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি স্টাডি করো তাহলে পড়াশোনাটা তোমার জন্য সহজ হবে এবং পড়াশোনার মধ্যে যে মজাটা আছে, আনন্দটা আছে সেটা তুমি পাবে। আর পড়ালেখার আনন্দটা যে একবার বুঝে যায় তাকে জীবনেও পড়তে বসতে বলতে হয় না। আর যাকে বলে পড়তে বসাইতে হয় সে আসলে বেশি দূর যাইতে পারে না। এটা মাথায় রাখবা। যাদেরকে গার্ডিয়ান চাপ দিয়ে বলে বলে পড়তে বসায় তারা আসলে পড়াশোনা দিয়ে খুব বেশি দূর যাইতে পারবে না, অন্য কোনো কিছুতে যাইতে পারে। ঠিক আছে? অবশ্যই বড় হওয়ার, জীবনে বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার পড়াশোনা একটা ওয়ে, এর বাইরেও অনেক ওয়ে আছে। ঠিক আছে? আমি সবসময় বিলিভ করি লেখাপড়া হচ্ছে উপরে উঠার, জীবনের উপরের সিঁড়িতে উঠার হচ্ছে একটা প্রধান হাতিয়ার। বাট এর বাইরেও ওয়ে আছে। ঠিক আছে? সো পড়াশোনা দিয়ে যদি ভালো কিছু করতে চাও তাহলে ওই যে বলে পড়তে বসানো এটা যাতে তোমার ক্ষেত্রে না হয়। পড়াশোনার নিজের একটা টান আছে, নিজের একটা নিজের একটা আকর্ষণ আছে। এটা যারা ফিল করে তাদেরকে তারা আসলে নিজের তাগিদেই পড়ে। ঠিক আছে? ওকে। প্রথমে আমরা শর্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করব। এইটার বিস্তৃতিতে এক্স কিউবের সহগ বের করতে বলছে। খুব ইজি একটা ম্যাথ, আমাদের খুব বেশি সময় নিব না। এটা আমরা বিস্তার করব। এটা প্যাসকেলের ত্রিভুজ দিয়েও করতে পারি আমরা। প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করলে ত্রিভুজটা লিখতে অনেক সময় লেগে যাবে কারণ এখানে 10 আছে এন এর ভ্যালু। আমরা নর্মাল নিয়মে করব। নর্মাল নিয়মটা হচ্ছে ওই যে 10 যেহেতু 10c0, 10c1, 10c2, 10c3 এইভাবে লিখতে থাকবো 10c10 পর্যন্ত। তারপরে হচ্ছে এখানে প্রথম পদ 1, তার মানে 10.1 এর ম্যাথ এটা। এটা হচ্ছে এক্স, দ্বিতীয় পদ হচ্ছে এক্স, দ্বিতীয় পদগুলো সবগুলোর সাথে লিখবো। প্রথম পদ যেহেতু 1 লিখার দরকার হবে না। এবার 10c0 এখানে যেটা লিখছি এখানে তাই লিখবো। এখানে 10c1 এখানে 1 লিখবো, এখানে 10c2 সো এখানে 2 লিখবো, এখানে 3 এখানে 3 লিখবো। ঠিক আছে? ওকে। এখন আমাকে বের করতে বলছে হচ্ছে এক্স কিউবের সহগ। তাহলে ভাই এক্স কিউবের সহগ কত? অতএব এক্স কিউ সবগুলো লেখার দরকার নেই, 10c10 পর্যন্ত তুমি টোটাল 11টা পদ লিখতে পারবা। যেহেতু এখানে 10 আছে, এন এর ভ্যালু 10, তাহলে এখানে কিন্তু 11টা পদ থাকবে। তো 11টা পদ লিখলেও সমস্যা নেই। বাট তোমার যতটুকু দরকার ততটুকু লিখলে তোমার সময়ও বাঁচবে। তোমার হচ্ছে মানে বাড়তি জিনিস তো লেখার আসলে খুব একটা প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে আসো এক্স কিউব। আমরা লিখবো যে এক্স কিউবের সহগ। এক্স কিউবের সহগ কত আসতেছে? 10c3। এখন 10c3 এইটার ভ্যালু আমরা এখন বের করবো। 10c3 এটা ক্যালকুলেটরে ডিরেক্ট তুমি 10c3 এর ভ্যালু বের করতে পারো। আবার তোমাদেরকে আমি একদম প্রথমে শিখাইছিলাম এনসিআর এর ফর্মুলা। এনসিআর মানে হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলাটা। তাহলে 10c3 কি হবে? 10c3 হবে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, বুঝার সুবিধার জন্য প্রথম অঙ্কটা আমি লিখি 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ক্যালকুলেশনে দেখো খুব একটা কঠিন না। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 10 মাইনাস 3 এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আর এই যে 10 ফ্যাক্টোরিয়াল এটাকে আমি লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল দুইটা কাটা যাবে, তাহলে এখানে থাকতেছে 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 6। 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6। তা তুমি যদি কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 4 12, 120। 120 থাকতেছে। 10c3 এর ভ্যালু আমি কি ঠিকঠাক বের করছি ভাই ক্যালকুলেটরটা? বা 10c3 এটার ভ্যালু কত? 10c3 এটার ভ্যালু হচ্ছে 120। ঠিক আছে? ঠিক আছে? তো প্রথম অঙ্কটা যদি একটু ক্লিয়ার হয়ে থাকি আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে জানাই দেব। খুব সহজ একটা অঙ্ক, তাই না? আমরা এর চেয়ে অনেক কঠিন কঠিন ম্যাথ সলভ করছি। ওকে, এইটা এই ম্যাথটা খেয়াল করো। এইটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ইম্পর্টেন্ট অনেক। ঠিক আছে? আগেরটার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট।
ওকে, আমরা প্রথমে লিখবো টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 5, এটাকে আগে লিখি। হ্যাঁ, এটাকে আগে লিখি, টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। ওকে, এখন আসো এই টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার 5, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, একবারই লিখলাম এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু হচ্ছে 32 আর এক্স টু দি পাওয়ার 5 লিখলাম। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এইটাকে আমরা বিস্তার করব। এটাকে বিস্তার করলে আমরা টোটাল কয়টা পদ পাবো? এখানে যেহেতু n এর ভ্যালু 6, তাহলে 7টা পদ পাবো। তো এইটাকে চলো আমরা বিস্তার করি। তোমাদের বুঝার সুবিধার জন্য আমি এটা কাজ করতে পারি যে একটা লাইন বেশি লিখতে পারি, ডিরেক্ট বিস্তার না করে একটা লাইন বেশি লিখলাম বুঝার সুবিধার জন্য। ঠিক আছে, বুঝার সুবিধার জন্য আমি আরো একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 5 লিখতে পারতাম। একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, 2 টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5, আর এটা যা আছে তাই। এখন দেখো 2 টু দি পাওয়ার 5 মানে 32 এক্স টু দি পাওয়ার 5। এখন এটাকে যদি বিস্তার করো, প্রথম পদ কিন্তু 1, এটা হচ্ছে 6c0, তারপরে হচ্ছে তোমার 6c1, 6c2, 6c3, 6c4, এইভাবে চলতে থাকবে, তাই তো? ওকে, ফাইন। আমার বক্তব্য হচ্ছে এইখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ কি দেখি কার মনে আছে। দ্বিতীয় পদটা আসলে কি? প্রথম পদ তো 1, এইটুকুতে প্রথম পদ 1, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। দ্বিতীয় পদটা আমি লিখবো মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আসো এইখানে যা আছে এখানে তাই হবে 0, এখানে 1 আছে তাহলে এখানে 1, এখানে 2 আছে এখানে 2, এখানে 3 আছে এখানে 3। আমাদের এক্স টু দি পাওয়ার 5 এর সহগ বের করতে হবে। এখানে 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ারের উপরে 3 চলে আসছে, মানে এক্স টু দি পাওয়ার 6 চলে আসছে। বাকিটা আমাদের লেখার দরকার নেই, না লিখলেও চলবে। ঠিক আছে, যতটুকু দরকার অতটুকু আমাদের চলে আসছে। ওকে, এবার আসো ক্যালকুলেশনটা ভালো করে বুঝো। 6c0, হ্যাঁ, এখানে যাই থাকুক না কেন, এখানে যদি 0 থাকে তাহলে ভ্যালুটা হবে 1, আর কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলেও ভ্যালুটা হবে 1। ঠিক আছে, 6c1 যদি এখানে 1 থাকে, সি এর সাথে যদি 1 থাকে তাহলে এখানে যেটা থাকবে সেটাই বসবে, এটা হবে হচ্ছে 6 বসবে। আর মাইনাস এক্স স্কোয়ারের উপরে পাওয়ার হচ্ছে 1, মানে পাওয়ারটা যেহেতু বিজোড় মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 6x² প্লাস 6c2। হ্যাঁ, 6c2 এর ভ্যালু কত? 6c2 এর ভ্যালু হচ্ছে 6c2, এটার ভ্যালু হইতেছে 15। মাইনাসের উপরে পাওয়ার যেহেতু 2, মানে জোর, তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার, মানে এক্স টু দি পাওয়ার 4। ওকে, এবার 6c3, ভাই 6c3 এর ভ্যালু কত? 20। মাইনাসের উপরে পাওয়ারটা যেহেতু বিজোড়, মাইনাসটা থেকে যাবে, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস হয়ে যাবে, আর এখানে আসবে তোমার এক্স টু দি পাওয়ার 6। আর দরকার নেই, এতটুকু এনাফ অঙ্কটা করার জন্য। এইবার এই পুরাটাকে আমরা গুণ করব এটা দিয়ে, এই পুরাটাকে আমরা 32 এক্স টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করব পুরাটাকে, তার মানে প্রত্যেকটা পদকে কিন্তু আমার এটা দিয়ে গুণ হবে। ঠিক আছে, প্রত্যেকটা পদকে গুণ হবে, তাই এটা দিয়ে 1 কে গুণ করলে হবে 32 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এটা দিয়ে যখন এটাকে গুণ করব 6 ইন্টু 32 কত হবে বলো? 6 ইন্টু 32 হবে হচ্ছে 192 এক্স টু দি পাওয়ার 5 আর 2। হ্যাঁ, এখানে এক্স টু দি পাওয়ার 5
এখানে সবগুলাই প্লাস হবে এমন না ভাই। দেখো এখানে এক্স এর উপরে স্কোয়ার, মাইনাসের উপরে কিন্তু স্কোয়ার নেই। এক্স এর উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু এক্স এর উপরে, মাইনাসের উপরে না। মাইনাসের উপরে যদি তুমি স্কোয়ার দিতে চাও তাহলে এইভাবে লিখতে হবে, মাইনাস এক্স হোল স্কোয়ার। এইটা আর এইটা, এই দুইটা কি সেম কিনা বলো তো? সেম নাকি সেম না, ডিফারেন্ট? তোমরা আমাকে বলো তো, এইটা আর এইটা কি সেম নাকি ডিফারেন্ট? বলো তো, এই বাম পক্ষ আর ডান পক্ষ, এই দুইটা জিনিস কি সেম না ডিফারেন্ট? ভাই দুইটা সেম না, এই দুইটা কিন্তু ডিফারেন্ট। এই দুইটা ডিফারেন্ট, এটা একটু মাথায় রাখো, ঠিক আছে? এটা কিন্তু ডিফারেন্ট। এখানে মাইনাসের উপরে স্কোয়ার আছে, কিন্তু এখানে মাইনাসের উপরে স্কোয়ার নেই, শুধু এক্স এর উপরে স্কোয়ার আছে। ওকে, ডিফারেন্ট। এই জিনিসটা বুঝতে হবে আর কি। সো অঙ্কটা যদি বুঝে থাকি ভাইকে একটু ক্লিয়ার লিখে দিও, ঠিক আছে? আগের অঙ্কটাতে কি সরাসরি উত্তর লেখা যাবে? লেখা যাবে, সমস্যা নেই। ওকে, 1 নাম্বারটা নিয়ে কোশ্চেন করতেছো ভাই? 1 নাম্বারটা তো একদম প্রথম ক্লাসে শিখাইছিলাম ভাই, আজকে কেন কোশ্চেন করতেছো? আগের ক্লাসগুলো আমি বলছি, যারা যারা আজকে নতুন আসো, আগের ক্লাসগুলো ভালো মতো করতে হবে। আগের ক্লাসগুলো করো, তারপরে তুমি এই ক্লাসটা করো। এটা তো শেষ লেকচার অলমোস্ট, লাস্টের আগের ক্লাসটা, ঠিক আছে? আগের ক্লাস না করে কখনোই পরের ক্লাস করতে যাও না, তাহলে তোমার জন্য বার্ডেন হয়ে যাবে। পড়ার যে মজাটা, এটা আর কখনোই পাবা না। পড়ার মধ্যে একটা ভয় চলে আসবে। আমরা অনেকেই লেখাপড়া করি, বাট হচ্ছে টেকনিক্যালি পড়ালেখা করি না। সিস্টেমেটিক ওয়েতে লেখাপড়া না করার কারণে পড়ালেখা করতে আমাদের ভালো লাগে না, রেজাল্ট ভালো হয় না। আচ্ছা, এটার ভ্যালু আমরা কিভাবে বের করব সেটা একটু দেখো। যে এটাকে আমরা লিখবো 1.02 টু দি পাওয়ার কত? টু দি পাওয়ার 5। আর এইটাকে আমরা দুইটা পদের সাহায্যে লিখবো। দ্বিপদী মানে কি? দুইটা পদ যেখানে আছে, দুইটা পদ যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে আছে, তো এটাকে দুইটা পদের সাহায্যে যদি আমি লিখি, এটাকে সবচেয়ে সহজে এইভাবে লেখা যায়, 1 প্লাস 0.02 হোল টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পদ 1, দ্বিতীয় পদ এক্স। এই এক্স এর ভ্যালু মনে করো 0.02। ঠিক আছে, এখন তুমি এটাকে বিস্তার করো, 1 প্লাস 5c1, যে ফর্মুলা আমরা শিখছিলাম এই আগের 5টা ক্লাসে, 0.02 হোল টু দি পাওয়ার 1 প্লাস 5c2 0.02 স্কোয়ার প্লাস 5c3 0.02 হোল টু দি পাওয়ার 3। এইভাবে চলবে আর কি। হ্যাঁ, ওকে, এবার তোমাকে হিসাব করতে হবে 1 প্লাস 5c1, 5c1 এর ভ্যালু হচ্ছে 5, ইন্টু 0.02 প্লাস 5c2। হ্যাঁ, 5c2 এর ভ্যালু কত? 5c2 এর ভ্যালু হচ্ছে তোমার, 5c2 এর ভ্যালু হচ্ছে 10। 0.02 স্কোয়ার, এটার ভ্যালু কত আসতেছে? 0.0004 প্লাস 5c3, এটার ভ্যালু হচ্ছে 10। আর এটা কত? 0.02 কিউব, এটা হচ্ছে তোমার 0.00, 5টা 0, 8। এইভাবে চলবে। এখন সবগুলাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করলে কত আছে? 1 প্লাস 5 ইন্টু 0.02 প্লাস 10 ইন্টু 0.0004 প্লাস 10 ইন্টু 3, 1 2 3 4 5, 1 2 3 4 5, 8। এটা আসতেছে 1.10408। ঠিক আছে, 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু নির্ণয় করতে বলছে, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত, পয়েন্টের পরে 4টা ভ্যালু নিব,
এই 4টা ভ্যালু, কিন্তু 5 নাম্বার ভ্যালুটা যেহেতু 5-এর থেকে বেশি, দেখো এটা তো পয়েন্টের পরে 4টা ভ্যালু নিতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত। এখন পয়েন্টের পরে 4টা ভ্যালু এতটুকু নিতে পারি, কিন্তু 5 নাম্বার ভ্যালুটা যেহেতু 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি হলে কি হবে, তার ইমিডিয়েট আগেরটা 1 যোগ হয়, তাই না? তাহলে এটাকে আমরা প্রায় প্রায় কি লিখতে পারি, 1.1041 লিখে দিতে পারো চাইলে, প্রায় কথাটা বাংলা লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1.1041 এটা হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে? আর তুমি চাইলে এটাকে দেখো তো ভ্যালুটা ঠিক আছে কিনা, কিভাবে বুঝবা? তুমি ক্যালকুলেটরটা নিবা, 1.02 হোল টু দি পাওয়ার 5 এটা ক্যালকুলেটরে লিখবা, হোল টু দি পাওয়ার 5 এটার ভ্যালু কত আছে? হ্যাঁ, এটার ভ্যালু যা আসতেছে, এটা এই ভ্যালুটা কিন্তু অলমোস্ট কাছাকাছি, ঠিক আছে? সো ওকে, কি বলছে আমাদের ক্লাসে হারম্যাট টিচার, কি বলছে দেখি। ওকে, শাহিদা ইসলামের একটা কোয়েশ্চেন, ভাই আমাদের ক্লাসের হায়ার ম্যাথ টিচার বলছে যে বিস্তৃতির ম্যাথগুলো সি মানে কম্বিনেশন দিয়ে ডিরেক্টলি করলে নাকি হবে না, তিনি নাকি নাম্বার দিবে না, তো এখন কি করব? হ্যাঁ দেখো, তোমার টিচার যেহেতু নাম্বার দিবে না, আমি তোমাকে একটা কথা বলি, সব সময় একটা কথা আছে যে যেই দেবতা যেই ফুলে তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়েই উপাসনা করতে হয়। তো যেই টিচার যেইভাবে লিখলে খুশি হয় তাকে সেভাবে, তার তার পরীক্ষায় সেভাবে লিখতে হয়। তো আমি যেভাবে লিখি ভাইয়া, এটা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় তুমি নিয়ে যাও, এটা হচ্ছে শুদ্ধ নিয়ম। এখন আমাদের সবার আসলে জ্ঞানের পরিধি এক এক মানে সমান না। হ্যাঁ, আমরা প্রত্যেকেই হয়তো হায়ার ম্যাথ পড়াচ্ছি, বাট সবার জ্ঞানের পরিধি সমান না, এক একজনের পরিধি এক এক রকম। কারো কাছে হয়তো মনে হয় যে 5C1 এটা তো আমি চিনি না কম্বিনেশন, এটা ভুল হবে। ঠিক আছে, তোমার টিচার যেহেতু বলছে ভুল হবে বা নাম্বার দিবে না, তাহলে টিচারের পরীক্ষায়, তোমার কলেজ, তোমার স্কুলের পরীক্ষায় তুমি টিচারের মতো করে লিখবা, যেভাবে লিখলে তোমার তোমার টিচার খুশি হবে সেইভাবে তুমি লিখবা। আর বোর্ডে যখন যাবা, এসএসসি পরীক্ষায়, তুমি তখন আমার মতো করেও লিখতে পারো, টিচারের মতো করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্কুলের পরীক্ষায় যেহেতু টিচার বলেই দিছে যে তার মতো করে না লিখলে মার্ক দিবে না, তাহলে তাকে খুশি করার জন্য, তার কাছ থেকে মার্ক নিয়ে আসার জন্য তার মতো করেই লিখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখো। সব শুদ্ধ জিনিস সব জায়গায় অ্যাপ্লাই করতে যাও না, কারণ যেই জিনিসটা তুমি অ্যাপ্লাই করতেছো সেটা পরীক্ষকের জ্ঞানের বাহিরে যদি হয়, তাহলে তো তুমি মার্ক পাবা না, ঠিক আছে? সো তুমি টিচার যেভাবে বলছে ওইটাই ফলো, ঠিক আছে? তবে এসএসসি পরীক্ষায় যদি আমার নিয়ম ফলো করো, কোনো অসুবিধা হবে না। ওকে শাহিদা, তুমি কি আনসারটা পাইছো? অনেক টিচার আছে, অনেক স্কুলের টিচার আছে, তার কাছে প্রাইভেট না পড়লে মার্ক দেয় না, আছে না? এখন তুমি যদি তার কাছে মার্ক পাইতে চাও, তাহলে তোমাকে প্রাইভেট পড়তেই হবে। আর তুমি যদি মনে করো ভাই মার্ক, তার ওই টিচারের কাছে মার্কের আমার দরকার নাই, মেইন পরীক্ষায় মার্ক পাইলেই হবে, তাহলে অন্য হিসাব। হ্যাঁ, আরেকটা হিসাব আছে, যারা খুব বুদ্ধিমান আর টাকা পয়সার খুব একটা ক্রাইসিস নাই, তারা যেটা করে, আচ্ছা স্যার আপনার কাছে আমি প্রাইভেট পড়বো, নাম এনরোল করায়, মাস শেষে বেতন দেয়, কিন্তু টিচারের বাসায় যায় না, কিন্তু টাকা দেয় মাসে, যেহেতু মাস শেষে টাকা দেয়, সো তার তার পরীক্ষার খাতা দেখতে, খাতায় কোনো সমস্যা করে না, ঠিক আছে? সো আসলে তুমি কিভাবে মানে কার সাথে কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছ, এটা আসলে অনেক সময় ম্যাটার করে। তো এটা আসলে নিজে প্ল্যানিং করে ঠিক করবা আর কি। তোমার যদি টাকা পয়সার সমস্যা না থাকে, তাহলে যে টিচারের কাছে প্রাইভেট না পড়লে মার্ক দিচ্ছে না, এনরোল করলা, টাকা দিলা, অসুবিধা নেই। আবার সে যদি ভালো পড়ায়, তার কাছে পড়ো, সেটাও কোনো অসুবিধা নেই। আর তোমার যদি মনে হয় তার কাছে পড়তে যে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, তেমন কিছু শিখতে পারতেছো না, তাহলে ভাই টাকাও দিলা, টাইমও দিলা, দুইটা জিনিস এট এ টাইম খরচ করতে যায় না, ঠিক আছে? অনেকে ভাবো, অনেকে যেটা করো ম্যাক্সিমাম, ভাই তার কাছে আমার পড়তে ভালো লাগে না, কিন্তু যেহেতু তার কাছে পড়তে বাধ্যতামূলক পড়াটা, টাকা দিতেই হবে, তাই আমি পড়ি। কিন্তু ভাই তুমি চিন্তা করে দেখো, তুমি আসলে তার কাছে পড়তে যে টাকাও খরচ করলা, টাইমটাও নষ্ট করলা। টাকা হয়তো একসময় তুমি অনেক ইনকাম করতে পারবা, বাট সময়টা কিন্তু পাবা না। সো কেয়ারফুল থাকো। ওকে, এইটা এইটার বিস্তৃতিতে কততম পদটা এক্স বর্জিত? ভাই এক্স বর্জিত কথাটার মানে কি, একটু লিখে দাও তো আমাকে কমেন্টে। এক্স বর্জিত কথাটা, অঙ্কটা আমরা করি, অঙ্কটা অনেকভাবেই করা যায়, তো অঙ্কটা অনেকভাবে করা যায়, পুরাটা বিস্তার করে করা যায়, আবার এইভাবে করা যায়, ধরি ধরি আর প্লাস 1 তম পদটি, আর প্লাস 1 তম পদটি এক্স বর্জিত, এইভাবেও করা যায়। একটা নিয়ম হচ্ছে তুমি আগের মতো করে পুরাটা বিস্তার করবা, তারপর দেখবা যে কোন পদটা এক্স বর্জিত, সেই পদটা নিয়ে কাজ করবা। আর একটা নিয়ম হচ্ছে ধরে নিবা আর প্লাস 1 তম পদটা এক্স বর্জিত, এই নিয়মটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, ঠিক আছে?
ওকে, তাহলে এখন আর প্লাস ওয়ানতম পদ কত? আর প্লাস ওয়ানতম পদ, আর প্লাস ওয়ানতম পদ, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি বলতো? আর প্লাস ওয়ানতম পদকে সংক্ষেপে আমরা বলি টার্ম নাম্বার আর প্লাস ওয়ান। টার্মের বাংলা হচ্ছে পদ, টি ফর টার্ম, আর প্লাস ওয়ানতম পদ। এটাকে কিভাবে লেখে? এটাকে যেহেতু এন এর ভ্যালু 8, তো এটা হবে 8CR, 8CR প্রথম পদ টোয়াইস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর, দ্বিতীয় পদ হচ্ছে 1/x হোল টু দি পাওয়ার আর। ঠিক আছে, এখন আসো, তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে এখানে। 8CR, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর, এটা হচ্ছে 1/x টু দি পাওয়ার আর। ঠিক আছে, ভেঙে ভেঙে লিখলাম, 8CR যা আছে তাই রাখলাম, 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর, 1/x টু দি পাওয়ার আর। এবার আসো, 8CR 2 টু দি পাওয়ার 8 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার, যেহেতু এটাও এক্স এটাও এক্স, কিন্তু এই এক্সটা নিচে, তা আমি লিখবো এক্স টু দি পাওয়ার 8 মাইনাস আর, এই আরটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, মানে মাইনাস টোয়াইস আর হয়ে যাবে। যেহেতু এটা নিচে, সূচকের নিয়ম, তোমরা সূচকের ক্লাস খুব ভালো মতো করছো, তো বেস যেহেতু সমান কিন্তু একটা উপরে একটা নিচে, তাহলে এইটা যখন উপরে উঠাই দিব তখন পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমি ধরে নিছিলাম যে আর প্লাস ওয়ানতম পদটা এক্স বর্জিত, এটা ধরে নিছিলাম, কিন্তু আমি দেখলাম এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 8 মাইনাস টোয়াইস আর। তাহলে এই যে পাওয়ার 8 মাইনাস টোয়াইস আর, এটার ভ্যালু যদি 0 হয় তাহলে পদটা এক্স বর্জিত হবে। 8 মাইনাস টোয়াইস আর, এক্স এর পাওয়ারটা খেয়াল করো, এক্স এর ঘাতটা হচ্ছে 8 মাইনাস টোয়াইস আর, এটা যদি 0 হয় তাহলে পদটা হবে এক্স বর্জিত। তাহলে প্রশ্ন মতে 8 মাইনাস টোয়াইস আর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত আসবে বলো তো ভাই? বা 8 ইকুয়ালস টু টোয়াইস আর, বা আর ইকুয়ালস টু হচ্ছে 4। ঠিক আছে, আর এর ভ্যালু আসছে হচ্ছে 4। আর এর ভ্যালু 4 আসছে, তাহলে এখন বলো আর এর ভ্যালু যেহেতু 4 আসছে, তাহলে কত নাম্বার পদটা, কততম পদটা আসলে এক্স বর্জিত? হ্যাঁ, আমাদের বের করতে বলছে বিস্তৃতিতে কততম পদটা এক্স বর্জিত। এখন তাহলে বলো কততম পদটা এক্স বর্জিত? আর এর ভ্যালু 4 আসছে, তাহলে 4 প্লাস 1 তম পদটা এক্স বর্জিত, মানে পঞ্চম পদটা এক্স বর্জিত। অতএব আর এর ভ্যালু যেটা হবে তার সাথে এক যোগ করতে হবে। অতএব 4 প্লাস 1 বা পঞ্চম পদটি এক্স বর্জিত। ঠিক আছে, শেষ। আর যদি বলে তোমাকে যে এক্স বর্জিত পদটার মান বের করো, যদি এইটা বলে যে এক্স বর্জিত পদটার মান বের করো, তাহলে যেটা করতে হবে এখানে আর এর ভ্যালু 4 বসায় দিতে হবে, বসায় দিয়ে যেটা আসবে সেটাই হচ্ছে মান। আর এর ভ্যালু 4 বসাই দিতে হবে। সেক্ষেত্রে এই অঙ্কে বলে নেই, যদি তোমাকে বলতো এক্স বর্জিত পদটার মান বের করো, তাহলে আর এর জায়গায় 4 বসাই দিতে হতো। ঠিক আছে, আমাকে বলো তো এই অঙ্কটা কারা কারা বুঝছো, ভাই একটু ক্লিয়ার লিখে দাও। ভাই প্রথম পদটা এক্স বর্জিত না? না ভাই, প্রথম পদটা এক্স বর্জিত না। আর এর ভ্যালু যেহেতু 4, তাহলে 5 নম্বর পদটা এক্স বর্জিত। সাফওয়ান, এই প্রশ্ন তো তোমার কাছে আমি আশা করি নেই। তুমি কি আমার ক্লাস সবগুলা ক্লাস ভালো মতো করছো সাফওয়ান? আজকে নোট সাবমিট করার কথা ছিল, যারা যারা নোট সাবমিট করছো তাদের মধ্যে থেকে সেরা কয়েকজনের নাম কিন্তু আজকে ক্লাস শেষে আমি অ্যানাউন্স করব, দেখবো সাফওয়ানের নামটা আজকে আছে কিনা। ঠিক আছে, ওকে। এই অঙ্কটা, আরেকটা অঙ্ক আছে একই রকম অঙ্ক, এক্স বর্জিত না বলে যদি অন্য কিছু বলে তাহলে কি হবে? একই রকম অঙ্ক, এর ভিত্তিতে কততম পদে এক্স টু দি পাওয়ার 20 যুক্ত পদ বিদ্যমান তা নির্ণয় করো। আগেরটা ছিল এক্স বর্জিত, এখন হচ্ছে এক্স টু দি পাওয়ার 20 যুক্ত, জিনিসটা কিন্তু সেম। এক্স বর্জিত কথাটার মানে হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 0 যুক্ত পদ, এক্স টু দি পাওয়ার 0 যুক্ত পদ, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 20 যুক্ত পদ। সো যাদের আগের অঙ্কটায় সমস্যা আছে তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য এই অঙ্কটা আমি করাবো, তা না হলে এটা আমি এইচডব্লিউ দিয়ে দিতাম। ঠিক আছে, সো এই অঙ্কটা তাদের জন্য করাচ্ছি যারা আগের অঙ্কটা বলছো নট ক্লিয়ার, বা আরেকবার বুঝাইলে ভালো হয়। ঠিক আছে,
ওকে ভাই, একজন বলছে ভাই আপনি শর্টকাট নিয়ম দিতে চাইছিলেন। আচ্ছা ঠিক আছে, মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শর্টকাট নিয়ম দিব। তার আগে অঙ্কটা মেইন নিয়মে করে দিই। পরীক্ষায় কিভাবে করবা সেইভাবে করে দিই। ধরবা, এটা ধরবা। ধরি r+1 তম পথ। হ্যাঁ, এই অঙ্কটা তাদেরকেই বুঝাচ্ছি, সবাইকে বুঝাচ্ছি না, তাদেরকেই বুঝাচ্ছি যারা আগের অঙ্কটা বুঝতে সমস্যা আছে। প্রথমে ধরে নিবা r+1 তম পদটা x বর্জিত। পদটা x বর্জিত না, সরি, এই অঙ্কের জন্য x⁻20 যুক্ত। এটা ধরে নিবা। এখন r+1 তম পদের একটা ফর্মুলা আছে না ভাইয়া? r+1 তম পদের একটা ফর্মুলা আছে না? tr+1, tr+1। ওকে, তো এটা কি হবে? এখানে n এর ভ্যালু কিন্তু 3, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা কি হবে? 3cr, 3cr, প্রথম পদ হচ্ছে x⁵, প্রথম পদ হচ্ছে x⁵, দ্বিতীয় পদ হচ্ছে -x³, দ্বিতীয় পদ -x³। 3cr প্রথম পদ টু দি পাওয়ার n-r, n এর ভ্যালু হলো 3, তাহলে এটা হচ্ছে n এর ভ্যালু 3, 3 - r, দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। এটা হচ্ছে r+1 তম পদের যে ফর্মুলাটা, ncr, প্রথম পদ টু দি পাওয়ার n-r, দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। ঠিক আছে? ওকে, এইটা এখন আসো এটা থেকে ক্যালকুলেট করি। 3cr মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3cr থাক, সমস্যা নেই। 3cr এইটা মানে হলো x⁻, 3×5 -5r, আর এইটা মানে হচ্ছে x⁻³ আর এখানে একটা মাইনাস আছে। এখন এই মাইনাসটা আসলে ভ্যানিশ হবে কি হবে না এটা তো আমি জানি না। এই -1 একটা এক্সট্রা রাখলাম। এই মাইনাসটাকে আমি চিন্তা করলাম -1 হোল টু দি পাওয়ার r। এখন r যদি জোড় হয় তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, আর যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। এখন আসো পরের লাইন, এই -1 টু দি পাওয়ার rটা সামনে নিয়ে আসি। -1 টু দি পাওয়ার r, 3cr x⁻, দেখো এইটাও x, এইটাও x, বেস দুইটা সমান, তাহলে পাওয়ার গুলোর মধ্যে যোগ হবে। 15 - 5r + 3r, 15 - 2r হবে। -5r + 3r যোগ করলে হচ্ছে -2r। এখন আমরা বলছিলাম যে r+1 তম পদটা ধরে নিছিলাম x⁻20 যুক্ত, মানে x এর পাওয়ার 20, কিন্তু আমি দেখতেছি r+1 তম পদে x এর পাওয়ার হচ্ছে 15 - 2r। এই ভ্যালুটা ইকুয়ালস টু 20 ধরবো আমি। এই ভ্যালুটা ইকুয়ালস টু 20। অতএব 15 - 2r ইকুয়ালস টু হচ্ছে 20। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো 2r এর ভ্যালু পাবো হচ্ছে 35। তাহলে r এর ভ্যালু কত আসতেছে? r এর ভ্যালু আসতেছে 35/2। 35/2 এই যে সংখ্যাটা আসছে ভাইয়া, এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? আমাকে বলো তো, 35/2 যে আসছে, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? এটা কিন্তু অবশ্যই 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 পূর্ণ সংখ্যা হইতে হবে, পূর্ণ সংখ্যা হইতেই হবে। ঠিক আছে? 35/2 মানে হচ্ছে 17.5। আর এর ভ্যালু যদি 17.5 হয়, তাহলে 17.5 যোগ 1, 18.5তম পদটা x⁻20 যুক্ত। এই কথাটা কি খাটে? খাটে না, খাটে না। ঠিক আছে? এই কথাটা কিন্তু হয় না। তো কত আসছে ভাইয়া? আমার একটু ক্যালকুলেশনে কি ভুল হয়েছে? কোথাও কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশনে? ক্যালকুলেশন ভুল হয়েছে, ভুল হবে। আচ্ছা, ক্যালকুলেশন তাহলে আরেকবার চেক করি ভাইয়া। 3×5 - 5r x⁻³ -5r + 3r মানে হচ্ছে -2r। ওকে, 15 - 2r ইকুয়ালস টু 20। তাহলে -2r ইকুয়ালস টু হচ্ছে আচ্ছা ইকুয়ালস টু হচ্ছে 5। 15টা যদি এই পাশে নেই 5 আসে, তাহলে r এর ভ্যালু আসতেছে তোমার -5/2।
আর এর ভ্যালু নেগেটিভ আসছে, তাই না? শুধু প্রশ্ন মতে ভুল হয়েছে। ওকে, -2/5 না -5/2 আসছে? এখন ঠিক আছে, দেখো -2 ইকুয়ালস টু 20 বিয়োগ 15 মানে হচ্ছে 5। ওকে, তাহলে আর এর ভ্যালু আসতেছে -5/2। প্রথমত এটা ফ্র্যাকশন গ্রহণযোগ্য না। আর এর ভ্যালু ভগ্নাংশ হইতে পারবে না, আর এর ভ্যালু নেগেটিভও হইতে পারবে না। আর এর ভ্যালু হইতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে? ওকে, বুঝাইতে পারছি? আর এর ভ্যালু পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে? সো এই ভ্যালুটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আমি এখানে লিখবো আর এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ভগ্নাংশ বা নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য হবে না, ভগ্নাংশ বা নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? ওকে, তার মানে হইতেছে এখানে আর এর ভ্যালু যেহেতু নেগেটিভ আসছে বা ভগ্নাংশ আসছে, তার মানেটা আসলে কি? তার মানে হচ্ছে এইটার বিস্তৃতিতে x⁻20 যুক্ত কোনো পদই নেই। তার মানে হচ্ছে এটার বিস্তৃতিতে x⁻20 যুক্ত কোনো পদই নেই। অতএব x⁵ - x³ হোল টু দি পাওয়ার 3 এইটার বিস্তৃতিতে x⁻20 যুক্ত কোনো পদ নেই, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? x⁻20 যুক্ত কোনো পদ নেই। সো আমাকে এবার বলো, যদি প্রশ্নটা করতো যে এটার বিস্তৃতিতে x⁻20 সহগ কত, ভাই x⁻20 যুক্ত কোনো পদই নেই, তার মানে হচ্ছে x⁻20 সহগ 0। তার মানে হচ্ছে x⁻20 যুক্ত একটা পদ যদি চিন্তা করো তার আগে 0 আছে, সহগ হচ্ছে 0, ঠিক আছে? এই রকম অঙ্ক এইচএসসি তে আসে। ইন্টারমিডিয়েটে দ্বিপদী বিস্তৃতি বলে একটা চ্যাপ্টারই আছে, ওইখানেও দুইটা ভাগ আছে। হ্যাঁ, 5.1 5.2 সেকেন্ড পেপারে আছে ম্যাথ, তখন ইন্টারের ম্যাথ হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো আমার বক্তব্য হচ্ছে এই রকম ম্যাথ ইন্টারে আসে। তুমি যদি ভালো করে বুঝে থাকো, তাহলে হচ্ছে এই অঙ্কগুলো তোমার জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন তুমি আমাকে বলো তো ভাই, এই অঙ্কটা তোমরা বুঝছো কিনা, ক্লিয়ার লিখে জানাই দাও। ইন দ্য মিন টাইম তুমি আমাকে ক্লিয়ার লিখে জানাই দাও যারা যারা বুঝছো। ইন দ্য মিন টাইম আমি একটু চেক করি যে প্রশ্নটা আসলে ঠিক আছে কিনা। এমনও হতে পারে যে প্রশ্নটাও ভুল থাকতে পারে, সো আমি একটু চেক করে দেখি। এই কথাটা ভাই একটু মনে রাখো, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা মনে রাখো, ঠিক আছে? এখন তোমাদেরকে একটা টুইস্ট বলি। টুইস্টটা হইতেছে এই অঙ্কটার ভালো হইলো, এটা ভালো হইলো তোমাদের জন্য যে এরকম একটা অঙ্ক তোমরা পাইছো, এরকম একটা অঙ্ক তোমরা পাইলে আজকের ক্লাসে। টুইস্টটা হচ্ছে দেখো, এইটা এইটা তোমরা একটা সুন্দর একটা জিনিস শিখলে আজকের ক্লাসে, সেটা হচ্ছে একটা ভুল হওয়ার কারণে। ভুলটা হচ্ছে এইখানে 3 না, এই জায়গাটা 6 হইতো, 6 হইতো। বাট আমি মনে করি এই ভুলটা হওয়ার কারণে তোমাদের অনেক ভালো হয়েছে। কেন ভালো হয়েছে এবার তোমাকে আমি বলবো জিনিসটা। আগে এখানে 6, এটা হচ্ছে প্রকৃত প্রশ্নটা হচ্ছে এখানে 6। তো 6 থাকলে কি হবে, তা এইভাবে আমরা অঙ্কটা করি, ঠিক আছে? 6 থাকলে কি হবে, এটা হচ্ছে রিয়েল কোশ্চেনটা, ঠিক আছে? তো 6 থাকলে কি হবে, চলো করি অঙ্কটা। তাহলে এখানে যেহেতু 6, তাহলে 6CR, r+1 তম পদ হচ্ছে 6CR x⁵, এটা হচ্ছে প্রথম পদ, আর দ্বিতীয় পদ হচ্ছে -x³। প্রথম পদ টু দি পাওয়ার n - r, n এর ভ্যালু হচ্ছে 6,
6 মাইনাস আর, আর দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদের উপরে পাওয়ার হবে আর। তাহলে এখন আমরা কি পাবো, এখানে -1 টু দি পাওয়ার আর, -1 টু দি পাওয়ার, আচ্ছা একটু লাইন বাড়াই, শর্ট করার দরকার নেই, 6cr এক্স টু দি পাওয়ার 5 6 30 -5r, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রাইস আর, আর এইখানে যে মাইনাসটা আছে -1 টু দি পাওয়ার আর। ঠিক আছে, এখন এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, 6cr এক্স টু দি পাওয়ার, এটা যোগ হবে 30 -5r প্লাস থ্রাইস আর, 30 -2r হবে। এখন আমরা বলছিলাম যে আর প্লাস 1 তম পদটা এক্স টু দি পাওয়ার 20 যুক্ত, কিন্তু আমরা দেখতেছি আর প্লাস 1 তম পদে এক্স এর পাওয়ার 20 না, এক্স এর পাওয়ার 30 -2r, তার মানে 30 -2r এই ভ্যালুটা হবে 20 এর সমান। অতএব 30 -2r এই ভ্যালুটা হবে 20। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসতেছে 10 ইকুয়ালস টু টুয়াইস আর, 20টাই পাশে আনলে 30 থেকে 20 বিয়োগ করলে 10 হবে, মাইনাস টুয়াইস আরটা ডান দিকে নিয়ে গেলাম, আর এর ভ্যালুটা হবে 5। আর এর ভ্যালুটা হবে 5। তাহলে কততম পদে x টু দি পাওয়ার 20 আছে? আর এর ভ্যালু যেহেতু 5, তাহলে ষষ্ঠ পদে 6তম পদে x টু দি পাওয়ার 20 আছে, x টু দি পাওয়ার 20 যুক্ত পদ বিদ্যমান। ঠিক আছে, 6তম পদে। এখন তোমাদেরকে একটা কথা বলি, কথাটা হচ্ছে ধরো আজকে যে ঘটনাটা ঘটলো এই ক্লাসে, এটা যদি তোমার বোর্ড পরীক্ষার এক্সামে হয়, টিচার প্রশ্ন করছে হোল টু দি পাওয়ার 6, কোনো কারণে প্রশ্নে টাইপ করতে যে ভুল হয়ে গেছে এক্স কিউব হোল টু দি পাওয়ার 3 চলে আসছে 6 এর জায়গায়। ওকে ফাইন, টিচার যে প্রশ্নটা করছে ওটা কিন্তু কোশ্চেনে আসে নাই, কোশ্চেনে আসছে আরেকটা। তুমি অঙ্ক করে আর এর ভ্যালু তখন কত বের করবা? আর এর ভ্যালু বের করবা হচ্ছে -5/2। এখন -5/2 বের করে তুমি হা হয়ে বসে আসো, এখন কি করবা? হ্যাঁ, অনেকে আবার -5/2 এর সাথে 1 যোগ করছে, এততম পদটা এক্স টু দি পাওয়ার 20 যুক্ত, আর এর সাথে 1 যোগ করতে হয় তারা জানে। কিন্তু ভাইয়া প্রশ্নটা টিচার হয়তো একরকম করছে, টাইপিস্ট হয়তো আরেক রকম করছে, বাট এই প্রশ্নটাও কিন্তু রাইট, এই প্রশ্নটাও কিন্তু ভুল না, এটাও সঠিক প্রশ্ন। প্রশ্ন সঠিক, উত্তরটাও সঠিক হইতে হবে। তো উত্তরটা কি হবে? উত্তরটা তখন হবে যে আর এর মান অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অর্থাৎ আর এর মান 0 অথবা 0-র চেয়ে বড় পূর্ণ সংখ্যা হইতে হবে, 0 অথবা 0-র চেয়ে বড় পূর্ণ সংখ্যা হইতে হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আর এর এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য না, তাহলে তার মানে হচ্ছে এটার বিস্তৃতিতে x টু দি পাওয়ার 20 যুক্ত পদ নাই, পদ নাই। এখন প্রশ্নে ভুল হয়ে 6 এর জায়গায় 3 আসছে, কিন্তু বোর্ডে যারা মেম্বার আছে বা প্রশ্নকর্তা আছে তারা কিন্তু স্বীকার করবেন এটা ভুল প্রশ্ন। তারা বলবে কি, বলবে যে এই প্রশ্নটাই তো আমি করছিলাম, আমি দেখতে চাইছিলাম স্টুডেন্ট এটা পারে কিনা। আমি কি বুঝাইতে পারছি আমার কথাটা? বুঝলে একটু ভাইয়াকে ক্লিয়ার লিখে দাও। আর সমান 0 হইতে পারে, আর সমান যদি 0 হয় তাহলে কততম পদে x টু দি পাওয়ার 20 আছে আমাকে বলো তো? আর এর ভ্যালু যদি 0 হয় কততম পদে x টু দি পাওয়ার 20 আছে? আর এর ভ্যালু 0 হইলে কততম পদে x টু দি পাওয়ার 20 আছে? প্রথম পদে আছে, তাই না? প্রথম পদে আছে। আর এর ভ্যালু 0 হইতে পারে, 0-র চেয়ে বড় পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু 0-র চেয়ে ছোট হবে না, আবার ভগ্নাংশও হবে না। ঠিক আছে, এততম পদ, এটা কি ভগ্নাংশ হয় কখনো? 5/2 তম পদ বা 2.5 তম পদে x টু দি পাওয়ার 20 আছে, এটা কি হয় কখনো? ভাই 3.5 তম পদে পদটা x বর্জিত, এটা কি কখনো হয়? হয় না। আর এর ভ্যালু ভগ্নাংশ হইতে পারবে, ঠিক আছে, আবার নেগেটিভও হইতে পারবে। ঠিক আছে, তো তাহলে এই অঙ্কটা, যদিও অঙ্কটা ভাইয়া অ্যাকচুয়ালি প্রশ্নে ভুল ছিল, বাট এটা আসলে সঠিক প্রশ্ন, এবং এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বেশি কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, সো আমরা মনে হয় যে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন তোমরা কারা কারা শর্টকাট দেখতে চাও তারা তারা একটু হাত তোলো, শর্টকাট দিয়ে অঙ্কটা আমরা করব।
ঠিক আছে? এমসিকিউ এর জন্য তোমাদেরকে আমি একটা শর্টকাট শিখাই দিচ্ছি। কারা কারা শর্টকাট শিখতে চাও তাড়াতাড়ি একটু জানাই দাও ভাইয়াকে। কারা কারা শর্টকাট শিখতে চাও? আমাদের মেইনলি আর এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? তো আর এর ভ্যালু বের করার এসভি মেথড শিখাবো এখন। এসভি মেথড, আর এর ভ্যালু বের করার এসভি মেথড। এসভি মেথড কি বলছে? এসভি মেথডটা বলছে যে এক্স প্লাস বিএক্স, ধরো এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এম, না এখানে এক্স এর পাওয়ার মনে করো একটা কিছু আছে, এখানে এক্স এর পাওয়ার মনে করো পি, এখানে এক্স এর পাওয়ার মনে করো কিউ, পুরাটার উপরে মনে করো পাওয়ার আছে এন। খুব ভালো করে বুঝো, এটা একটা দ্বিপদী, প্রথম পদ দ্বিতীয় পদ, এখানে এক্স এর পাওয়ার পি, এখানে এক্স এর পাওয়ার কিউ, আর পুরাটার উপরে হোল টু দি পাওয়ার এন। এইটার বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদে এক্স টু দি পাওয়ার কে যুক্ত যদি কোনো পদ থাকে, আর এর ভ্যালুটা বের করার একটা শর্টকাট নিয়ম, অনলি ফর এমসিকিউ। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, সিকিউতে অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে? আর এর ভ্যালু বের করার একটা শর্টকাট প্রসেস আমি এখন তোমাকে শিখাই দেব। আরেকবার দেখো, প্রথম পদ দ্বিতীয় পদ, এক্স এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার কিউ, হোল টু দি পাওয়ার এন, এইটার বিস্তৃতিতে আর প্লাস 1 তম পদে যদি এক্স টু দি পাওয়ার কে যুক্ত পদ থাকে, তা আর এর ভ্যালুটা হবে এই যে পি ইন্টু এন। খুব ভালো করে খেয়াল করো, পি ইন্টু এন মানে পি এন মাইনাস কত, কি এক্স টু দি পাওয়ার কত যুক্ত, কে যুক্ত, তাহলে মাইনাস কে, পি ইন্টু এন মাইনাস কে, আর নিচে হবে পি মাইনাস কিউ। ঠিক আছে? পি ইন্টু এন মাইনাস কে, নিচে হবে পি মাইনাস কে। এখন একটা উদাহরণ দিয়ে দেখাই জিনিসটা ক্লিয়ার হয়ে যাক। উদাহরণ দিয়ে দেখাই জিনিসটা ক্লিয়ার হয়ে যাক। এটা হচ্ছে ফর্মুলাটা, এটা হচ্ছে ভাইয়ার ফর্মুলাটা। এখন প্রয়োগটা দেখো, প্রয়োগটা দেখো, এই যে আর এর মান আমরা এখানে বের করছি কত, 4। অঙ্কটা মূল নিয়মে করে 4 বের করছি, বাট আমি যদি অঙ্কটা শর্টকাট দিয়ে করি, এসভি মেথডে করি, তাহলে দেখো আর এর ভ্যালুটা কত আসে। এসভি মেথডে করব, এখানে এক্স এর পাওয়ার কত ভাইয়া, এক্স এর পাওয়ার এখানে 1, এখানে এক্স এর পাওয়ার 1, আর এখানে এক্স এর পাওয়ার কত বলতো, এই দ্বিতীয় পদে এক্স এর পাওয়ার হচ্ছে -1। এটাকে এইভাবে লেখা যায়, শর্টকাট দিয়ে যখন করব এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2x হোল টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 8। ঠিক আছে? এই x এর পাওয়ার 1 আর এখানে x এর পাওয়ার হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 8, আর x, এটা এখানে x এর পাওয়ার হচ্ছে 0, তার মানে k এর ভ্যালু আসতেছে 0। তাহলে আমরা r এর ভ্যালু কিভাবে বের করব? r এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে একটু খেয়াল করো কি বলছিলাম, p ইনটু n, pn মাইনাস k ডিভাইডেড বাই হবে p মাইনাস q। তাহলে এখানে কি হবে ভাইয়া, 1 ইনটু 8, 1 ইনটু 8 মাইনাস, এই যে x এর পাওয়ার কত, 0, 0 ডিভাইডেড বাই 1 মাইনাস -1, 1 মাইনাস -1, কত আসে এখানে উপরে লবে কত আসে, 1 ইন্টু 8 মাইনাস 0, তার মানে উপরে আসতেছে 8, নিচে আসতেছে 1 মাইনাস -1 মানে হচ্ছে 1 প্লাস 1, তার মানে আসতেছে 2। আর এর ভ্যালুটা আসতেছে 8/2, দ্যাট মিনস হচ্ছে 4। দেখো এখানে 4 আসছে, এখানে 4 আসছে না, 4 চলে আসছে। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখাই, এই অঙ্কটা এখানে দেখো, এখানে আর এর ভ্যালু বের করি আমি শর্টকাট দিয়ে, এসভি মেথড দিয়ে বের করি। ওকে, খুব ভালো করে দেখো, 5 ইন্টু 6, 5 ইন্টু 6 মাইনাস 20, ডিভাইডেড বাই 5 মাইনাস 3। এখন দেখো তো, 5 6 30 বিয়োগ 20 মানে হচ্ছে 10, 5 বিয়োগ 3 মানে হচ্ছে 2, ক্যালকুলেট করলে আর এর ভ্যালু আসতেছে 5। আমরা তো আর এর ভ্যালু 5ই পাইছিলাম, এসভি মেথড দিয়েও 5 পাইলাম, এটা কিন্তু এসভি মেথড।
এসভি মেথড অনলি ফর এমসিকিউ, এটা অনলি ফর এমসিকিউ, এটা আবার সিকিউতে অ্যাপ্লাই করো না, তাহলে কিন্তু মার্ক পাবা না, আগেই বলে দিলাম। এসভি মেথড এটা অনলি ফর এমসিকিউ। ওকে, সো শর্টকাট প্রসেসটা কারা কারা বুঝছি? শর্টকাট প্রসেস ভাইয়া ওখানে 6তম পদ লিখছেন, হ্যাঁ ভাইয়া 6তম পদই লিখছি, আর এর ভ্যালু 5 আসছে, এখানেও আর এর ভ্যালু 5 আসছে, আর এর ভ্যালু যা আসবে তার থেকে 1 বেশি হবে, আর এর ভ্যালু 5, তাহলে 6তম পদ হবে। আর এর ভ্যালু যেহেতু 5, তাহলে 6তম পদ হবে, আর এর ভ্যালু যদি 9 হয় তাহলে 10তম পদ হবে, 1 বেশি হবে। এখানে কি লিখছিলাম, r+1তম পদ। ঠিক আছে, হ্যাঁ আমি হবিগঞ্জ থেকে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, হবিগঞ্জ থেকে। এই শুক্রবারে রংপুর আসবো, তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা যারা হচ্ছে আমাদের এবার এসএসসি পরীক্ষায় A+ পাইছে, তাদের জিপিএ 5 সেলিব্রেশনে রংপুর গাইবান্ধা, শনিবার গাইবান্ধা। ওকে, এবার চলো এমসিকিউ। এখন আমরা খাতা কলম ক্যালকুলেটর যার যা কিছু আছে নিয়ে আসো, এখন আমরা পোল লঞ্চ করবো একটার পর একটা। খাতা কলম ক্যালকুলেটর যার যা কিছু আছে নিয়ে আসো, আমরা এখন পোল লঞ্চ করে দিব, ঠিক আছে? প্রথম পোলটা দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু পরে আনসার করার অপশন চলে আসবে, তোমরা আগে দেখে নাও। আমি পোলটা লঞ্চ করে দেই ইন দ্য মিন টাইম। যেটা হবে ABCD, যেটাই হোক না কেন, আগে সিলেক্ট করো কোনটা হবে, তারপরে তুমি আনসারটা করো। ঠিক আছে, অপশন দেখার সাথে সাথে মোস্ট অফ দ্য কেসে তোমরা যেটা করো, তাড়াহুড়া করে একটা আনসার দিয়ে ফেলো। এই তাড়াহুড়া করার অভ্যাসটা লাইফে তোমাকে অনেক সময় পিছায় দিবে। ঠিক আছে, সো তাড়াহুড়া করার দরকার নেই, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দি রেস। আগে ভালো করে দেখো, বুঝো, স্থির হও, দেন আনসার করো। ওকে, এইটার বিস্তৃতিতে পদ সংখ্যা কত, খুব ভালো করে যদি তুমি খেয়াল করো, এখানে একটা ফর্মুলা ভাব আছে। আপনি জানেন এটা কিসের ফর্মুলা? এটা কিন্তু 6-7 পড়া একটা ফর্মুলা, a³ - 3a² b + 3ab² - b³ মানে a - b হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, ওকে, টাইম শেষ, অনেকখানি বলে দিছি, টাইমটা শেষ করে দেই। এন্ড কুইজ -b³। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি দিয়েও তো এটা লেখা যায়, প্যাসকেলের ত্রিভুজ দিয়েও তো এটা লেখা যায়, তাই না? এই ফর্মুলাগুলো তো অ্যাকচুয়ালি দ্বিপদী বিস্তৃতি ফর্মুলাগুলো, a+b² a+b হোল কিউব, এগুলো, এই যে ফর্মুলাগুলো আমরা শিখছি, এগুলো কিন্তু এই চ্যাপ্টারের। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতি, a³ - 3a² b + 3ab² - b³। ওকে ফাইন, তাহলে এইটার উপরে আছে কি, হোল টু দি পাওয়ার 4, তাহলে x³ - thrice x² + thrice x - 1, এটার উপরে হোল টু দি পাওয়ার কি আছে, 4 আছে। তার মানে x - 1 হোল কিউব, এইটার উপরে আছে 4, তার মানে x - 1 3 4 কত, 12। এখানে n এর প্রকৃত ভ্যালু হচ্ছে 12, দেখে মনে হচ্ছে 4, কিন্তু এখানে n এর প্রকৃত ভ্যালু কিন্তু 12। যেহেতু n এর ভ্যালু 12, তাহলে পদ সংখ্যা হবে 1 বেশি, n এর ভ্যালু যত হয় পদ সংখ্যা তার থেকে 1 বেশি হয়, তাহলে পদ সংখ্যা হবে 13। অপশন ডি, অপশন ডি হচ্ছে রাইট আনসার। খুব কম সংখ্যক স্টুডেন্ট রাইট আনসার দিচ্ছে, এর মধ্যে যারা যারা আছে, আমি একটু প্রথম 5 জনের নাম পড়বো। ঠিক আছে, সবাইকেই কনগ্রাচুলেশন। এবার আমি নেক্সট পোলটা লঞ্চ করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, লঞ্চ 9:30 শুরু হয়েছে, 10:45 পর্যন্ত ক্লাসটা আমি কিন্তু টানবো, সমস্যা নেই তো? ওকে, ওদের সমস্যা থাকলে ওই সমস্যা থাকবে না, যার যার সমস্যা থাকবে সেটা চলতে হবে। ঠিক আছে, আর তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, কয়টা এমসিকিউ এর রাইট আনসার তোমরা দিতে পারতেছো সেইটার ট্র্যাক রাখবা তোমরা আজকে। ক্লাস শেষে তোমরা আমাকে জানাবা যে কয়টা রাইট আনসার দিছো। ঠিক আছে, ওকে ফাইন।
আমরা শেষ করে দিই পোলটা। টু 1 বাই ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, এই 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4টাকে এইভাবে লিখলাম, আর এই ওয়াই স্কোয়ার কাটা, তার মানে শুধু 2 থাকতেছে। ওকে, তাহলে এইটা মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো? এটা মানে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওয়াই মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই পুরাটার উপরে যদি পাওয়ার দিই 4, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, পুরাটার উপরে যদি পাওয়ার দিই 4, এইটার উপরেও আমার পাওয়ার দিতে হবে 4। তাহলে কত আসলো? ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার, 4 দুগুণ 8, যেহেতু 8 আসলো, তাহলে 9 নাম্বার পদটা হচ্ছে তোমার, এখানে পদ সংখ্যা হচ্ছে 9টা, এক বেশি। এন এর ভ্যালু যা হবে তার থেকে পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। কতজন রাইট আনসার দিচ্ছে আমি একটু খেয়াল করি। ওকে, আগের চেয়ে রাইট আনসার মনে হয় বাড়ছে। ভিউ লিডার বোর্ড যদি করি আমি, তাহলে দেখবো এবারও অরিদ্র সবার প্রথমে, আগের মতোই না, একটু চেঞ্জ আছে। একটু বড় করবো কিভাবে? তিন নাম্বারটা, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 হোল টু দি পাওয়ার 28n, এটার বিস্তৃতিতে পদ সংখ্যা 13 হইলে n এর মান কত? ঠিক আছে, এবার পদ সংখ্যা বলা আছে 13, n এর ভ্যালু বের করতে হবে। এটা একটু ভেবে চিন্তে আনসার দিও। স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার এখন অ্যাপ্লাই করো। ঠিক আছে, ওকে। এটা কিন্তু এসএসসি পরীক্ষা আসছিল 2024 সালে। সো 2024 এসএসসি পরীক্ষা আসা একটা পোল, একটা এমসিকিউ তোমরা পাচ্ছ, যেটা সঠিক আনসার কে কে দিতে পারো আমি দেখব। ঠিক আছে, টাইম আপ। ওকে, দেখি কারা কারা আনসার দিয়েছে। না, তোমাদের এই 10 জন সহ সবার আনসারটাই ভুল হয়েছে। ঠিক আছে, ভুল হয়েছে, এটা ইচ্ছা করেই একটা ট্র্যাপ ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা ভুল করো। আমি দেখতে চাইছিলাম যে আসলেই তোমরা কনফিডেন্ট কিনা। আমি দেখছি তোমরা আসলেই কনফিডেন্টলি তোমরা ভুল আনসার দাগাও। কারা কারা দাগাও তাদের নামগুলো পড়ার খুব ইচ্ছা ছিল, সে যে পড়লাম। ঠিক আছে, ওকে ফাইন। দেখো এটা রাইট আনসার কি হবে। রাইট আনসারটা দেখো, এটা এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি তোমার এক্স স্কোয়ার। দেখো, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইটার পাওয়ার হচ্ছে 6n। তাহলে এইটার বিস্তৃতিতে পদ সংখ্যা হবে কত? পদ সংখ্যা হবে হচ্ছে তোমার, পদ সংখ্যা হবে 6n প্লাস 1। পদ সংখ্যা হবে 6n প্লাস 1, এটা হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলা আছে পদ সংখ্যা হলো 13, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 13 প্রশ্ন মতে। তাহলে এখান থেকে আমার n এর ভ্যালুটা বের করতে হবে। 1 কে যদি বাইরে নিয়ে আসো, 13 থেকে বিয়োগ হয়ে 12 হয়ে যাবে। n এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2। তার মানে এইটার আনসার হবে হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এটার আনসার হবে অপশন ডি। সো কনগ্রাচুলেশনস তাদেরকেই বলবো যারা অপশন ডি সিলেক্ট করছো। প্রথমে হয়তো ভুল আনসার দেখে আশাহত হইছো। হ্যাঁ, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমি বলবো ভাই আপনারা এত খারাপ? হ্যাঁ ভাই আমরা এত খারাপ। কাফে চলার পথে সবকিছুই কখনো স্মুথ হয় না। আমাদের চারপাশে যেমন ভালো মানুষ আছে, তার চেয়ে বেশি অনেক খারাপ মানুষ আছে। ঠিক আছে, সো খারাপ। ওকে, 4 নাম্বারটা আনসারটা দেখো, দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা আনসার বের করতে থাকো। ইন দ্য মেইন টাইম